ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমি আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশেষ ব্যক্তি, যিনি আজীবন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে, যুদ্ধ করে ভারতের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন। যার জন্মদিন জানি, নেতাজির জন্ম 1897 সালের 23শে জানুয়ারি, কিন্তু সুভাষের মৃত্যুর দিন আমরা জানি না। তার কারণ নেতাজির সুভাষচন্দ্র বসুর দ্বারা সংগঠিত পরিচালিত আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ লড়াই করে দেশের স্বাধীনতাকে এনে দেওয়ার উপক্রম করলে সেখানে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, অন্যান্য কমিউনিস্ট পার্টি তারা সুভাষচন্দ্র বসুর ভূমিকাকে সমর্থন করেননি, বিরোধিতা করেছেন। জাতির জনক গান্ধীজির সঙ্গে সুভাষের মতবিরোধ ছিল, আদর্শগত সংঘাত ছিল। তাই ব্রিটিশ শাসন যখন শেষ হচ্ছে, অক্ষশক্তির প্রধান দেশ নাৎসিবাদী হিটলারের বাহিনী একাধিকবার মুহুর্মুহু আক্রমণে ব্রিটেনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি ভারতকে স্বাধীনতা দানের পরিকল্পনা করেছে, ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে। আর এই স্বাধীনতার প্রক্রিয়া 1942 সাল থেকেই ক্রিপস প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয়। পরে ক্যাবিনেট মিশন গঠিত হয়। 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়। 1946 সালে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হয় এবং সংবিধান রচনার কাজও শুরু হয়ে যায়। 1947 সালে জুন মাসে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ সরকারের দেওয়া কথা মতো, প্রতিশ্রুতি মতো জাতীয় কংগ্রেসের হাতে, ভারতীয় জাতীয় নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং স্বাধীন ভারতের সরকার হয়, নির্বাচন হয়। এই স্বাধীন ভারতের সমকালীন সরকারের সঙ্গে সুভাষচন্দ্রের মতবিরোধ ছিল, সংঘাত ছিল। তা আমরা আজকের ভিডিওর মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার হতে পারবো। তাহলে এই সরকার, ভারতবর্ষের সরকার, ধারাবাহিকভাবে যে দলেরই সরকার আসুক না কেন, ভারত সরকার নেতাজির মৃত্যুর রহস্যকে উদ্ঘাটন করেনি। ভোট ব্যাংক তৈরি করবার জন্য, ভোটের রাজনীতি করবার জন্য, কায়েমি স্বার্থকে বজায় রাখবার জন্য ভারত সরকার যে দলের সরকারই হোক না কেন সুভাষের সুনাম করে এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল সুভাষ বসুর সুনাম করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে। কিন্তু বর্তমান রাজনৈতিক দল এবং বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার, যে সরকারই হোক, শাসক শ্রেণী এক কথায়, তারা কিন্তু সুভাষের মর্যাদা দিতে পারে না, তাদের অধিকার নেই। সুভাষের প্রশংসা করার অধিকারও তাদের নেই। তার কারণ তাদের দল সেই সময়ের যে ভূমিকা, নক্করজনক ভূমিকা, যে দলের নেতা, যে দলের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, সুভাষ যদি দেশে ফিরে আসে আমি তাকে তরবারি দিয়ে সম্বোধন করব।
তরবারি দিয়ে সম্বোধন মানে কি? কোতল করবেন উনি, হত্যা করবেন। আর যে সময়ে সুভাষের মৃত্যুর ঘটনা, মৃত্যুর রহস্য, আত্মগোপন, সেই পরিস্থিতিতে দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষ শক্তির পতন, জাপানের আত্মসমর্পণ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা জাপানের নাগাসাকি হিরোশিমাতে বর্ষণ করলে জাপানের পরাজয় ঘটে। সেই সঙ্গে সঙ্গে ইটালি, জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই পক্ষই নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য। সেই কারণে সুভাষকে ফ্যাসিবাদী, ভারতের সমকালীন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সমকালীন জাতীয় কংগ্রেস সুভাষকে ফ্যাসিবাদী, নাৎসিবাদী বলে গালিগালাজ করেছিলেন, সুভাষকে দেশের শত্রু বলে চিহ্নিত করেছিলেন। সেই সুভাষের শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির কাছে স্বাধীনতার সময়ে কংগ্রেস শত্রু ছিল না, মুসলিম লীগ শত্রু ছিল না। সেই কারণে ক্ষমতা হস্তান্তর হয়েছে শান্তিপূর্ণভাবে। ক্ষমতা হস্তান্তর হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী। পৃথিবীতে এমন নজির নাই, এটা নজিরবিহীন ঘটনা যে শাসক শ্রেণী, বিদেশি শাসক শ্রেণী ভারত মাতাকে 190 বছর ধরে ভারত মাতার সন্তানকে, জনগণকে শাসনের নামে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, শাসনের নামে হত্যা করেছে। সেই শাসক শ্রেণী সেই ভূখণ্ডের জনগণের জন্য, সেই ভূখণ্ডের স্বাধীনতার জন্য স্বাধীনতার আইন পাশ করবে, আর সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে, এটা কখনোই হয়নি। ভারতবর্ষের সমকালীন নেতৃস্থানীয় ব্যক্তি ভারতের জনগণকে বিভ্রান্ত করে, ভারতের জনমতকে যাচাই না করে, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কায়েমি স্বার্থে ব্রিটিশ উপনিবেশিক শোষক শ্রেণী যেখানে ক্ষমতায় ছিল 190 বছর ধরে ভারতবর্ষের মানুষকে শোষণ অত্যাচার করেছে, সেই জায়গাটা দখল নেয়ার জন্য ভারতের ক্যাপিটালিস্ট, ভারতের সামন্ত শক্তি, জমিদার জোতদারের পরিবারের কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্য ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে জমিদাররা, তালুকদাররা, ইজারাদাররা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, শিল্পপতিরা সহযোগিতা করেছে। তাদের কায়েমি স্বার্থে যখন আঘাত হয়েছে তখনই তারা বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছে, এর বেশি কিছু নয়। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা সুভাষ বসুর সম্পর্কে বলবো যে তার ইতিহাসকে চাপা রাখা হয়েছে। সুভাষের আত্মত্যাগ, সুভাষের দেশের জন্য ত্যাগ, তার সাহসিকতা, তার লড়াইয়ের কৌশল, তার আদর্শ যে অমরত্ব অর্জন করেছে, সে কথাটা ভারতবর্ষের মানুষের কাছে ভারত সরকার আর্টিফিশিয়ালি ধামাচাপা দিয়ে রাখতে চাই। এই প্রেক্ষাপটে আজকে আমার ভিডিও। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। সুভাষ বসু জাতীয় কংগ্রেসে যোগ দেন। তার পাশাপাশি পণ্ডিত জওহরলাল নেহেরু তিনিও জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1920 থেকে 1922 সালে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতা গান্ধীজি যখন অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন, এই আন্দোলন যখন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তখন গান্ধীজি উত্তরপ্রদেশের চৌরিচৌরার কৃষকরা যখন 22 জন পুলিশকে পুড়িয়ে মারে, পুলিশ, ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ যখন তার আগে উত্তরপ্রদেশের কৃষক নেতা আহিরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল, তার জন্য জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা হয়নি।
তার জন্য গান্ধীজির মনে কষ্ট হয়নি। তাই তো তিনি 22 জন পুলিশ যখন ব্রিটিশ সরকারে মারা গেল, তখন অহিংস অসহযোগ আন্দোলনকে তিনি প্রত্যাহার করে নিলেন। 1915 সালে গান্ধীজি দেশে ফিরে আসেন। ব্যক্তিগতভাবে বিহারের চম্পারণে কৃষকদের নীলকর সাহিত্যের বিরুদ্ধে যে আন্দোলন, চম্পারণ বিদ্রোহ নামে পরিচিত, এই বিদ্রোহে গান্ধীজি নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন। 1918 সালে গান্ধীজি গুজরাটে খেদা জেলার কৃষকরা জমিদারদের বিরুদ্ধে খাজনা কমানোর দাবির জন্য যে আন্দোলন সংগঠিত করেন, সেই আন্দোলনকে গান্ধীজি নেতৃত্ব দিয়ে তিনি সফল হয়েছিলেন। খাজনা কমাতে বাধ্য হয়েছিল জমিদাররা। 1918 সালে আহমেদাবাদে কাপড়ের কলেজ শ্রমিকরা যখন আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে গান্ধীজি সমর্থন করেছিলেন। কাপড়ের কলেজ শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছিল। সেই কারণে জাতীয় কংগ্রেস 1919 সালে গান্ধীজিকে নেতৃত্ব দানের ক্ষমতা দিয়েছিলেন। আর এই গান্ধীজি অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে সংগঠিত করতে চেয়েছিলেন। গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে চরকায় সুতো কেটে ভারতীয় বস্ত্র তৈরি করে ভারতীয় বস্ত্র ব্যবহারের কথা বলেছেন। তিনি স্বদেশী শিল্পকে, কুটির শিল্পকে গড়তে বলেছেন, আর বিলাতি দ্রব্য, ইংল্যান্ডের তৈরি দ্রব্যকে বর্জন করতে বলেছেন। অফিস আদালত, স্কুল কলেজ সবকে ত্যাগ করতে হবে, আর ভারতের উদ্যোগে তৈরি করতে হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, এই আন্দোলন যখন গান্ধীজি প্রত্যাহার করেন, তখন সুভাষ বসুর বয়স খুবই অল্প। সুভাষ বসু কংগ্রেসে যোগ দিয়েছিলেন 1919 সালে। জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র এবং মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস প্রমুখ ব্যক্তি গান্ধীজির এই আন্দোলন প্রত্যাহারকে, অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে সমালোচনা করেন। সুভাষও কিন্তু অল্প বয়স হলেও গান্ধীজির এই ভূমিকাকে ব্যাপক সমালোচনা করেন এবং তিনি বলেন, এই আন্দোলন প্রত্যাহার এটা ভারতীয় জাতির পক্ষে একটা বিপর্যয়, ভারতের মানুষের পক্ষে এটা ক্ষতিকর। যাই হোক, আমরা দেখব যে গান্ধীজির বিপক্ষে সুভাষ বসু ভূমিকা নিয়েছেন। জওহরলাল নেহরু সুভাষ বসুর সঙ্গে প্রথম দিকে সহকর্মী হিসাবে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু পরবর্তীকালে জওহরলাল নেহরুর সঙ্গেও সুভাষের মতবিরোধ ঘটে। সুভাষের একমাত্র উদ্দেশ্য আপসহীন সংগ্রাম করে, সশস্ত্র লড়াই করে, যুদ্ধ করে ভারত মাতাকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উৎখাত করতে হবে। এটাই তার বড় ভাবনা, বড় আদর্শ। দেখো, জাতির জনক গান্ধীজি, মহাত্মা গান্ধী, বাপুজি বলে আমরা জানি, তিনি অবশ্যই ভালো মানুষ। তার ব্যক্তিত্ব, সততার কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টির উপরে কোনো কথা হয় না। আর হিংসা কখনোই ভালো না। অহিংসার আদর্শ খুব ভালো। অহিংসার মধ্য দিয়ে সত্যে পৌঁছানো যায়, আর সত্যই হলো ভগবান। গড ইজ গুড ইজ ট্রুথ ইজ গুড, গান্ধীজির বক্তব্য। তাহলে সততা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভগবানকে পাওয়া যায়। আর এই সততা পেতে গেলে অহিংসার পদ্ধতিতে পেতে হবে। কিন্তু এটা মানুষের জীবনের ক্ষেত্রে খুবই অপরিহার্য। প্রত্যেকটা মানুষের কাছে এই সততা থাকার দরকার। প্রত্যেকটা মানুষের অহিংসা নীতি গ্রহণ করা দরকার। হিংসা বড় পাপ। কিন্তু একটা স্বাধীনতার জন্য এই বক্তব্য খাটে না। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই, ও জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে
3টি যুদ্ধের মাধ্যমে। বিসমার্ক নেতৃত্ব দিয়েছেন জার্মানির ঐক্য আন্দোলনে, স্বাধীনতার আন্দোলনে। সেখানে দেখা গেছে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেছেন জার্মানির জনগণ প্রাশিয়ার নেতৃত্বে। জার্মানির 39টা রাজ্যের জনগণকে প্রাশিয়া নেতৃত্ব দিয়েছিল। প্রাশিয়া ছিল বড় রাজ্য, আর প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক, তিনি নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে জার্মানির অনেকগুলো রাজ্য স্বাধীনতা পেয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে বড় শক্তি, তার বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে আমরা দেখছি জার্মানি কিন্তু যুদ্ধ করেই স্বাধীন হয়েছে, কি তাই তো? ইটালির ঐক্য আন্দোলন। ইটালি পরাধীন দেশ ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। ইটালির উপর বিদেশি শক্তি অস্ট্রিয়ার আধিপত্য ছিল, উপনিবেশ ছিল। স্বৈরাচারী নীতির মধ্য দিয়ে তারা এই ইটালির জনগণও প্রথমে তোমার মেচ্ছিনির নেতৃত্বে সংগঠিত আন্দোলন করেছিলেন, সশস্ত্র লড়াই করেছিলেন ইয়ং ইটালি সংগঠনের মাধ্যমে। ইটালির জনগণকে, বিশেষ করে যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিলেন। কিন্তু বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইটালি স্বাধীনতা সম্ভব না। তার বড় প্রমাণ হলো ম্যাচিনি ব্যর্থ হয়েছিলেন শুধু ইটালির জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে। কাউন্ট ক্যাভুর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইটালির জনগণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি, অর্থাৎ ম্যাচিনির যে জাতীয়তাবোধ সৃষ্টির যে আদর্শ, ইটালির জনগণকে ঐক্যবদ্ধ করার যে আদর্শ, সেটা গ্রহণ করলেন এবং বিদেশি শক্তির সাহায্য নিলেন। এবং বিদেশের শক্তিশালী দেশগুলো নিরপেক্ষতা ভূমিকা অবলম্বন করেছিল। সেই পরিস্থিতিতে যুদ্ধ করে অস্ট্রিয়াকে হারিয়ে ইটালির ঐক্যবদ্ধ আন্দোলনকে সম্পন্ন করেন। ইটালি একটি স্বাধীন দেশে পরিণত হয়। তাই সুভাষচন্দ্র বসু মনে করেছিলেন যে ইটালির ঐক্য আন্দোলনকে অনুসরণ করতে হবে। সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন যে জার্মানির ঐক্য আন্দোলনকে অনুসরণ করতে হবে। স্বাধীনতা ভিক্ষা নয়, যেটা জাতীয় কংগ্রেসের কাছে স্বাধীনতা কিন্তু ভিক্ষা ছিল। আর স্বাধীনতার কথা কংগ্রেস প্রথমে ভাবেইনি। কংগ্রেস দলটি তৈরি করেছে ব্রিটিশ সিভিলিয়ান অফিসার অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনি দেখেছেন যে সরকারি অফিসে গোটা ভারতবর্ষে আবেদন পড়ছে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, ব্রিটিশ সরকারের কর্মচারী, পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী যেভাবে অত্যাচার করছে, তাতে ভারতবর্ষের মানুষের মধ্যে ক্ষোভ জমা হয়েছে, ক্ষোভের অসন্তোষ জমা হচ্ছে। এটাকে প্রশমিত করতে গেলে ভারতবর্ষে যারা শিক্ষিত, বুট পড়া, ভদ্রলোক মানুষ, যারা আমাদের দেশে গিয়ে লেখাপড়া শিখে এসেছেন, তাদের নিয়ে যদি একটা সংগঠন করা যায়, তাদের সঙ্গে আলোচনা করে এই ক্ষোভগুলিকে আমরা প্রশমিত করতে পারবো। ভারতবর্ষের মানুষের মধ্যে, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের মধ্যে যে ঐক্যবোধ, তাদের যে জীবন যন্ত্রণা, তার বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেব না, একটা সেফটি ভালভ হিসাবে কংগ্রেস তৈরি করেছিল। এই কংগ্রেসের যারা প্রথম দিকের নেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাষ্ট্রগুরু বলি, যা উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, এরা আবেদন নিবেদনের মাধ্যমে ভারতের মানুষের দাবি দেওয়া আদায়ের কথা বলেছিলেন। সুভাষ বসু যখন কংগ্রেসে ঢুকলেন, তখন তিনি মনে করেন এই আবেদন নিবেদনের মাধ্যমে ভারতকে স্বাধীন করা সম্ভব না। আর এই আবেদনের নিবেদনের মধ্যে রাজনৈতিক সংস্কারের দাবি ছিল কংগ্রেসের, অর্থনৈতিক সংস্কারের দাবি তেমন ছিল না, সামাজিক সংস্কারের দাবি ছিল। আর জাতীয় কংগ্রেসের মধ্যে, কংগ্রেস 1885 সালে তৈরি হওয়ার 10 বছরের মধ্যেই লালবাল পাল, বাংলার বিপিন চন্দ্র পাল, পাঞ্জাবের লালা লাজপত রায়, আর মহারাষ্ট্রের
বাল গঙ্গাধর তিলক, এরা এরা সংগ্রামশীল জাতীয়তাবাদী বিশ্বাসী। এরাও কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন না। এরা ভারত থেকে ব্রিটেনকে তাড়াবে। কি করে তাড়াবে? ভারতের ব্রিটেনের যে ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারা যে দ্রব্য বিক্রি করে অর্থ নিজের দেশে নিয়ে যাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে, সেটাকে বন্ধ করতে হবে। আর ভারতীয় দ্রব্য তৈরি করতে হবে। তাহলে ওরা দুর্বল হয়ে পড়বে। তখন ওরা এদেশ থেকে তাদের ব্যবসা গোটাবে, এদেশ থেকে তাদের শাসনের দায়িত্ব যেটা পালন করছে সেটা কিন্তু গুটিয়ে ফেলবে। এটাও কিন্তু সুভাষের মতে এই সংগ্রামশীল জাতীয়তাবাদের মধ্যেও মাধ্যমে দেশকে স্বাধীন করা সম্ভব নয়। গান্ধীজির স্বাধীনতার কথা 1929 সালের আগে তিনি বলেননি। তিনি এবং কংগ্রেস প্রথম মহাযুদ্ধের সময় কংগ্রেসের দাবি ছিল স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে। কংগ্রেসের নেতা তিলক এবং অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলনে সংগঠিত করেছিলেন, হোম রুল সংগঠন তৈরি করেছিলেন। তাদের বক্তব্য ছিল স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে, অর্থাৎ ভারতবর্ষের মানুষ নিয়ে একটা লোকাল ভারতীয় একটা সংস্থা, সরকারি সংস্থা, যে সংস্থা ব্রিটিশ সরকারের অধীনে থেকে কাজ করবে। এটা স্বাধীন নয়, কিন্তু কিছুটা সুযোগ সুবিধা আদায়ের জন্য এই সংস্থা ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরবে, আর ব্রিটিশ সরকার তার ভিত্তিতে আইন তৈরি করে এনে ভারতের দাবি পূরণ করবে। কিন্তু কংগ্রেসের এই দাবি, কংগ্রেস তার বিনিময়ে কি পেয়েছে? 1919 সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাশ করে ভারতের মানুষের স্বাধীনতার অধিকার, মানুষের বিভিন্ন ধরনের অধিকার কেড়ে নিয়েছিলেন। বিনা বিচারে আটক, বিনা বিচারে যথেচ্ছ শাস্তি দান, যতদিন ইচ্ছা আটকে রাখবে, বিনা কারণে আটক, আটক করলে কারণ জানানো হবে না, এইরকম একটা কুখ্যাত রাওলাট আইন উপহার দিয়েছিল স্বায়ত্ত শাসনের পরিবর্তে। আর সেই কথা সুভাষ বসু জানতেন যে এখানে এখানে অহিংস অসহযোগ আন্দোলন টিকবে না। গান্ধীজির অহিংসার আদর্শকে আমি রেসপেক্ট করি। গান্ধীজির সত্যাগ্রহের জন্য, সত্যাগ্রহ অর্থাৎ সত্যে পৌঁছানোর যে কথা, সততা, সেটাকেও আমি রেসপেক্ট করি, কিন্তু এটা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুভাষ বসুর ব্যক্তিত্ব তোমার গতিশীল, গতিশীল। তিনি অদমনীয় মানসিকতার মানুষ ছিলেন। কোনো আপোষ অন্যায়কারীর সঙ্গে হবে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর শক্তি। পৃথিবীর কোনো উপনিবেশিক শক্তি ভালো নয়। যেসব দেশে উপনিবেশ কায়েম করেছিল উপনিবেশিক শক্তি, সেসব দেশ আজকে স্বাধীনতা পেলেও তারা কিন্তু মূলত অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। ইকোনমিক্যাল ট্রেন্ড সিস্টেমের মাধ্যমে উপনিবেশগুলিকে উপনিবেশিক শাসক, উপনিবেশিক বিদেশি শাসকরা তারা নিজের দেশে অর্থ নিয়ে যায় আর উপনিবেশের ভূখণ্ডকে ব্যবহার করে। যখন যেমন তখন তেমন করেই তারা ব্যবহার করে। যাই হোক, আমরা সুভাষের ব্যক্তিত্ব, অদমনীয় মানসিকতা, এটা ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে, জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে গর্বের এবং 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 শ্রদ্ধা। আজকে ভারতবর্ষের মানুষ না জেনে না শুনে সুভাষ বসুর প্রতি একটা শ্রদ্ধা, সুভাষ বসুকে নিয়ে গর্ববোধ করেন ভারতবর্ষের মানুষ। আর নেতৃত্বরা মুখে যেটা গর্ববোধ করেন, ভাষায় যেটা প্রকাশ করেন, সেটা তাদের অন্তরের কথা নয়। তাদের পূর্বপুরুষরা
যে ভূমিকা নিয়েছেন সুভাষের প্রতি, তাই বর্তমান নেতৃত্বের মরালিটি, নৈতিক অধিকার আছে কিনা সে বিষয়টা হলো অত্যন্ত বিতর্কিত। ইন্ডিয়াকে স্বাধীন করতে হবে, সুভাষ বসুর মনে এই ছিল ভাবনা। এই স্বাধীন করবার জন্য বিদেশি সাহায্য প্রয়োজন। এই ভারতকে স্বাধীন করতে গেলে একটা বীরত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা সুভাষ নিজে নিয়েছেন এবং যার আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রাম, যুদ্ধের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুভাষের নেতৃত্বে প্রাদেশিক সরকার শুধু গঠন করলেই হবে না, প্রাদেশিক সরকার গঠন করলেই হবে না, ভারতে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হলেই হবে না, ভারতকে পূর্ণ স্বাধীনতা পেতে হবে। তাই কংগ্রেসে যোগ দিলেও কংগ্রেসের ইয়ং গোষ্ঠীকে সুভাষচন্দ্র বসু সংগঠিত করেন এবং তিনি 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোরের মিটিংয়ে, লাহোর কংগ্রেস বলা হয়, এই মিটিংয়ে কংগ্রেস শেষ পর্যন্ত সুভাষ বসু ইয়াং গোষ্ঠীর চাপে পূর্ণ স্বাধীনতার দাবিকে গ্রহণ করে। 1929 সালের আগে জাতীয় কংগ্রেস রাজনৈতিক মঞ্চ ভারতের স্বাধীনতার দাবি করেনি, পূর্ণ স্বাধীনতা চাইনি। পূর্ণ স্বাধীনতা চাইতে হবে এ নিয়ে বিতর্ক 1929 সালের লাহোর কংগ্রেসে। এখানে গান্ধীপন্থী এবং গান্ধী বিরোধী সুভাষচন্দ্র প্রমুখ কিছু সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ব্যক্তি তারা কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। আচার্য নরেন্দ্র দেব তারা পরবর্তীকালে কংগ্রেসের মধ্যেই একটি দল তৈরি করেছিলেন, সোশ্যালিস্ট সিএসপি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, 1934 সালে। যাই হোক, কংগ্রেস সিদ্ধান্ত নিল সুভাষ বসু প্রমুখ নেহরু চাপে পড়ে 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর মিটিং এ সিদ্ধান্ত হলো আগামী বছর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে 26শে জানুয়ারি এই দিনটাকে পালন করব। ভাবতে অবাক লাগে। আমি কয়েকটা দেশের স্বাধীনতার কথা বললাম, তাহলে সুভাষ বসু যে সংগ্রামী মানসিকতাকে কার্যকরী করবার জন্য সশস্ত্র লড়াই, আপোষহীন লড়াই যে ভূমিকা, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। তার পথই ছিল সঠিক পথ। সুভাষ বসু অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। সুভাষ বসু পরিবার ছিল আর্থিক দিক থেকে সচ্ছল। সুভাষ বসুর পরিবার শিক্ষিত ছিল। সুভাষ বসুর পরিবার সাংস্কৃতিক দিক থেকে উন্নত মানের ছিল। সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা জানকীনাথ বসু আইনজ্ঞ ছিলেন, মা প্রভাবতী দেবী। সুভাষ বসু পেয়েছিলেন তার ব্যক্তিত্ববান পরিবারের সদস্যদের। ভাই পেয়েছিলেন সতীশচন্দ্র, সুভাষচন্দ্র পেয়েছিলেন সতীশচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, সুরেশচন্দ্র বসু, সুধীর চন্দ্র বসু, সুনীল চন্দ্র বসু। এদের ভাই দাদা হিসেবে সুভাষ বসু পেয়েছিলেন। বোন হিসাবে 5 জনকে পেয়েছিলেন। সুভাষ বসু নবম সন্তান ছিলেন। তার পরিবারও কিন্তু যথেষ্ট বড় পরিবার ছিল। আমরা সাধারণভাবে জানি যে সুখে শান্তিতে বসবাস করলে, সবকিছু সুযোগ সুবিধা নিয়ে বড় হলে সে গরিবের দুঃখ, ভারতের অবহেলিত শ্রমিক, কৃষক, মেহনতি খেটে খাওয়া মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যের পদের পায়ের তলায় দলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের কথা ভাবে না। কিন্তু সুভাষ বসু তার ব্যতিক্রম। তিনি ভালো সুযোগ সুবিধা পেয়ে লেখাপড়া শিখলেও তিনি ভারতবর্ষের মানুষের কথা ভেবেছেন। প্রেসিডেন্সি কলেজে
তিনি পড়তেন। ওটেন সাহেব ভারতের ইতিহাসকে বিকৃত করে ব্যাখ্যা করলে সুভাষচন্দ্র বসু তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। সুভাষের পিতা জানকীনাথ বসু সুভাষচন্দ্র বসুকে নিয়ে চিন্তিত ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের চাকরি পাওয়ার জন্য লন্ডনে তাকে পাঠিয়েছিলেন পড়াশোনার জন্য, কিন্তু সুভাষ বসু সেটাকে গ্রহণ করেননি। তিনি পরীক্ষা দিয়েছিলেন, আইসিএস পরীক্ষায় ৪র্থ স্থান করেছিলেন। তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ২য় স্থান অর্জন করেছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। সুভাষচন্দ্র বসু ভাববাদী জার্মান দার্শনিক হেগেলের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি ভারতবর্ষের বৈষ্ণব ধর্মের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তিনি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু তিনি সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে মেনে চলেন। তার মধ্যে সাম্প্রদায়িকতার লেশ মাত্র ছিল না, তার মধ্যে আঞ্চলিকতার লেশ মাত্র ছিল না। 1919 সালে সিভিল সার্ভিস এক্সাম হয়েছিল, তাতেই তো তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে দেশের ভারত মাতার চরম শত্রু মনে করেন, কখনোই তাকে শ্রদ্ধা করতে পারেননি। ব্যক্তিগত জীবনে আইসিএস পরীক্ষায় ৪র্থ স্থান করে তিনি বাড়ি গাড়ি বিলাস জীবন কাটাতেই পারতেন, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, যে শক্তি ভারত মাতাকে অত্যাচার করছে, যে শক্তি ভারতবাসীকে নিপীড়ন করছে, তার দেওয়া সুযোগ, তার দেওয়া চাকরিকে তিনি পদাঘাত করেছেন, প্রত্যাখ্যান করেছেন। এটাই তার ব্যক্তিত্বকে বড় করেছে, যে তিনি দেশের জন্য ভাবেন, তিনি মানুষের জন্য ভেবেছেন। তিনি 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 বলেছেন যে দেশকে স্বাধীন করবার জন্য, দেশকে স্বাধীন করবার জন্য ভারতের যে আধ্যাত্মিক শক্তি, ঐশ্বরিক শক্তি, তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। জমিদাররা, এবং তিনি 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 বলেছেন যে তিনি সমাজতান্ত্রিক আদর্শকে শ্রদ্ধা করেছেন, যে জমিদার আর কৃষকের স্বার্থ এক হতে পারে না। কৃষক এবং জমিদারের স্বার্থের মধ্যে পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। ভারতের পুঁজিপতি শ্রেণী, যে কোনো দেশের পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে পার্থক্য আছে। ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য আছে। আর সেই কারণে জমিদারের সঙ্গে কৃষকদের দ্বন্দ্ব থাকবেই, বিরোধ থাকবেই। পুঁজিপতিদের সঙ্গে শ্রমিকদের বিরোধ থাকবেই। আর হলো তোমার ধনীদের সঙ্গে গরিবদের বিরোধ থাকবে। এই বিরোধ হচ্ছে পলিটিক্যাল কনফ্লিক্ট, এই বিরোধ হচ্ছে রাজনৈতিক সংগ্রাম। আর তিনি আরো বলেন যে রাজনৈতিক সংগ্রাম এবং সামাজিক সংগ্রাম দুটোকে একসঙ্গে চালাতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। জানকীনাথ বসু বিভ্রান্তিকর মানসিক অবস্থা, এবার সুভাষ বসু, তিনি প্রথমে চেয়েছিলেন সুভাষ বসু আইসিএস পরীক্ষাতে চাকরি নিক, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন যে সুভাষ বসুকে এইভাবে তার মতের বিরুদ্ধে কোনো বিষয়কে চাপিয়ে দেওয়া ঠিক নয়। তাই চাকরিতে তিনি যোগ না দেওয়ার বিষয়টাকে জানকীনাথ বসু পরে সমর্থন করেছেন। সুভাষ বসু বলেছিলেন যে চাকরিতে যোগদান মানে হলো আমার আত্মাকে বিসর্জন দেওয়া। আমি যেটা চাই, ভারতকে, আমার আত্মা চাইছে ভারতকে স্বাধীন করতে, আমার আত্মা চাইছে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। তিনি আগে বলেছেন যে কোনো অহিংসার পথে, আপোষ মূলক নীতির মাধ্যমে
ভারতকে স্বাধীন করা সম্ভব না। স্বায়ত্ত শাসন নয়, পূর্ণ স্বাধীনতার দাবি তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমি যদি চাকরি নিই তাহলে আমার আত্মা শান্তি পাবে না, আত্মাকে আমি বিসর্জন দেব, এটা করা সম্ভব না। ভারতবাসীর সেবা সেবা করব আমি। ভারতবাসীর সেবা করতে গেলে তোমার সিভিল সার্ভিস পরীক্ষায় অনুযায়ী আমি অফিসার বা উচ্চ পদে চাকরি নিলে হবে না। ভারতবর্ষের মানুষকে সেবা করতে হবে অন্য। তার কারণ ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যারা ভারতীয় অফিসার, ভারতীয় কর্মচারী, তারা কিন্তু পুলিশ গোয়েন্দাতে আছেন যারা ব্রিটিশ সরকারের পক্ষে, তারা কিন্তু ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করেছে। এটা সুভাষ বসুর কাছে অত্যন্ত স্পষ্ট ছিল যে আমি অফিসার হলে আমাকে ব্রিটিশের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বহন করতে হবে, তল্পি বাহক হিসাবে কাজ করতে হবে, অর্ডার মেনটেন করে আমার কাজ করতে হবে, সেখানে ভারতবর্ষের মানুষকে মানুষকে অত্যাচার করতে হবে। সুতরাং এটা আমার আত্মাকে আমার বিসর্জন দেওয়া। এই আদর্শকে জানকীনাথ বসু শ্রদ্ধা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি তোমায় আশীর্বাদ করছি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ভারতবর্ষের মানুষ সুভাষের এই আদর্শকে অবলম্বন করে গর্ববোধ করে, আজও গর্ববোধ করে। আমরা তাকে শ্রদ্ধা করি। সুভাষ বসু 1828 সালে জওহরলাল নেহরু তোমার এবং শ্রীনিবাসের ইন্ডিয়ান ফ্রিডম লীগ গঠন করলেন, একটা সংগঠন গঠিত। কংগ্রেস একটা বড় মঞ্চ, তার মধ্যেই বিভিন্ন বিভিন্ন শাখা সংগঠন গড়ে উঠত। 1923 সালে যেমন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু এদের নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হয়েছে, তেমনি 1928 সালে ইন্ডিয়ান ফ্রিডম লীগ তৈরি হয়েছে। এই লীগের মাধ্যমে, ইন্ডিয়ান ফ্রিডম লীগের মাধ্যমে সুভাষ বসু, জওহরলাল নেহরু তিনি মানুষের জন্য সেবামূলক কাজ করবেন। যেখানে ব্রিটিশ সরকার অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেখানে তাদের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আর এই ইন্ডিয়ান ফ্রিডম লীগের সর্বাধিক নায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু। 1929 সালে লাহোর কংগ্রেস, এটা একটা বিতর্কিত কংগ্রেস। এতদিন পর্যন্ত কংগ্রেস তো স্বাধীনতার দাবি করেনি, পূর্ণ স্বাধীনতার দাবি করেনি, শুধু প্রথম মহাযুদ্ধের সময় তোমার স্বায়ত্তশাসনের দাবি করেছিল। আর তার প্রতিদানে ব্রিটিশ সরকার দিয়েছিল রাওলাট আইন। আর রাওলাট আইনের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগে একটা নিরীহ জনসভা হয়েছিল। নিরীহ জনগণের উপর জেনারেল ডায়ারের নেতৃত্বে মুহুর্মুহু গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছিল। তার প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি, ব্রিটিশের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। যাই হোক, গান্ধীজির দেখো এখানে পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা, যদিও তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, কিন্তু সেটা সংগ্রামশীল জাতি পদ্ধতি হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদের মাধ্যমে। নিষ্ক্রিয় প্রতিরোধ, ব্রিটিশের দ্রব্য ব্যবহার করব না, তাহলে তাদের ব্যবসা ডাউন হয়ে যাবে। ব্রিটিশের তৈরি কোন প্রতিষ্ঠানে আমরা কাজ করব না, আমরা নিজেদের উদ্যোগে অফিস করব, নিজেদের উদ্যোগে স্কুল করব ইত্যাদি, গঠনমূলক এইভাবে। কিন্তু পূর্ণ স্বাধীনতার কথা কিন্তু ছিল না। প্রথম মহাযুদ্ধের সময় যেসব বিপ্লবী ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সশস্ত্র লড়াই করছেন দেশকে শোষণ মুক্ত, অত্যাচার মুক্ত, ব্রিটিশ শাসন মুক্ত করবার জন্য, সেই সময়ে কংগ্রেস স্বায়ত্ত শাসনের দাবি করছে।
আর স্বায়ত্ত শাসনের উপহার হিসাবে ব্রিটিশ সরকার রাওলাট আইন দিয়েছে, কুখ্যাত আইন। ব্রিটিশ সরকার দিয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এর ভিত্তিতে সুভাষচন্দ্রের বক্তব্য যে পূর্ণ স্বাধীনতার দাবি করতে হবে। কংগ্রেসের লাহোর অধিবেশনে শেষ পর্যন্ত চাপে পড়ে গান্ধীজি এবং তার পন্থীরা পূর্ণ স্বাধীনতার দাবিকে মেনে নিল। সুভাষ বসু ওর যে অভিজ্ঞতা, কংগ্রেসের নরমপন্থীদের আবেদন নিবেদনের নীতি, আর চরমপন্থীদের এক্সট্রিমিস্টদের, কংগ্রেসের চরমপন্থীদের সংগ্রামশীল জাতীয়তাবাদের আদর্শ। আর প্রথম মহাযুদ্ধ চলাকালীন স্বায়ত্ত শাসনের দাবি, এটা কোনোটাই ভারতকে স্বাধীন করবে না, এটা ছিল সুভাষের বক্তব্য। শেষ পর্যন্ত সুভাষ বলেছিলেন যে ভারতের স্বাধীনতা চাই, কিন্তু ভারতকে স্বাধীন করতে গেলে নতুন কৌশল অবলম্বন করতে হবে। নিষ্ক্রিয় প্রতিরোধের আন্দোলন চলবে না, আবেদন নিবেদনের পথ চলবে না, 3P প্লিজ, প্রে, প্রোটেস্ট, এসব চলবে না। কি চলবে? অহিংসার পথও চলবে না, সহিংস হতে হবে, সশস্ত্র লড়াই করতে হবে। তাহলেই কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু যুদ্ধে জয়লাভ করবে, ভারতকে স্বাধীন করবে। তাহলে এখানে গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ হয়ে গেল। গান্ধীজির আদর্শ হলো অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের মানুষের দাবি দাওয়াকে আদায় করে নিতে হবে। গান্ধীজি বলেছেন যে শ্রমিক এবং পুঁজিপতিদের মধ্যে বিরোধের কারণেই আমি শ্রমিক আন্দোলনকে সমর্থন করি না। আর সেখানে সুভাষ বসু বলেছিলেন পুঁজিপতি শ্রেণী আর শ্রমিক শ্রেণীর মধ্যে বিরোধ হবেই, তার কারণ শ্রমিক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী। আর গান্ধীজির রণকৌশল ছিল যে শ্রমিকদের যদি আন্দোলন করার অধিকার দেওয়া যায় মালিকের বিরুদ্ধে, পুঁজিপতির বিরুদ্ধে, তাহলে পুঁজিপতিদের সমর্থন পাওয়া যাবে না ভারতের মানুষের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে। বইগুলোতে স্বাধীনতার ক্ষেত্রে সব বলা আছে, এগুলো রং টার্ম। উনি একথা বলেননি, যেটা বলেননি সেটাই একাডেমিক ওয়েতে বলতে হবে। আর গান্ধী অহিংস পথে ভারতের মানুষের দাবি দেওয়া আদায় করতে চান, জাতীয় সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চান। তার আরো বড় প্রমাণ 1930 থেকে 1934 আইন অমান্য আন্দোলন। ব্রিটিশ সরকার যেসব আইন তৈরি করেছে সেগুলো ভারতীয়দের মেনে চলতে হতো। আইন অমান্য আন্দোলন লবণ আইন ভঙ্গ করে প্রতীকী আন্দোলন হিসাবে তিনি শুরু করেছিলেন। আইন অমান্য আন্দোলনের সময় ভারতবর্ষে ব্রিটিশ সরকার বিশাল অত্যাচার চালাচ্ছে, দমন পীড়ন চালাচ্ছে। সূর্য সেনকে ফাঁসি দেওয়া হলো, তার ডেড বডি গভীর সমুদ্র জলে ফেলে দেওয়া হলো, তার আত্মীয় স্বজনকে ডেড বডি ফেরত দিতে হয় ফাঁসির পরে। সেই মুহূর্তে গান্ধী আরউইন চুক্তি, বড় লাটের চুক্তি, যেটা দিল্লিতে তিনি করছিলেন, সেই চুক্তির সময়ে তিনি সূর্য সেনের কথা বলেননি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে গান্ধীজি কিন্তু আপোষমূলক সংগ্রাম চান। গান্ধীজি চান অহিংস পথে আন্দোলন, ভারতবর্ষের মানুষের দাবি আদায়ের জন্য, স্বাধীনতার জন্য না। আর সত্যে পৌঁছাতে হবে, সত্যে পৌঁছানো, স্বাধীনতা পেয়ে যাওয়া মানে তখন সত্যে পৌঁছে গেল। এটা কখনোই সম্ভব না, সুভাষ বসু বলেছেন। আমরা দেখেছি যে ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশ সরকার তুমি মানে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আগস্ট বিপ্লব বলা হয়েছে। বলতো আপনি ছেড়ে যাই কখনো? তো গান্ধীজি আটক হইলে ভারত ছাড়ো আন্দোলনের সময়
জনগণই কিন্তু সশস্ত্র লড়াই শুরু করেছিল, রেল লাইন উপড়ে ফেলা, যেটা সুভাষের আদর্শ ছিল, সরকারি অফিস অ্যাটাক করা। তারা যে শক্তি প্রয়োগ করছে, পাল্টা শক্তি ভারতের মানুষকে প্রয়োগ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুভাষ বসু গান্ধীজির সঙ্গে যে মতবিরোধ, তা আমরা পরবর্তীকালে আরো দেখতে পাবো। গান্ধীজি এবং সুভাষের আদর্শের সংঘাত ছিল। গান্ধীজিকে সুভাষ বসু বলেছিলেন যে সাপ যদি মারতে হয় তাহলে লাঠি দিয়ে মারতে হবে, মনসা পুজো করলে সাপ মরবে না, সাপ দমন হবে না। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী অত্যাচারী সরকারকে সাপের সঙ্গে তুলনা করেছেন। এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে মনসা পুজোর মতো পুজো করলে হবে না, আবেদন নিবেদন নয়, সংগ্রামশীল জাতীয়তাবাদ নয়, আইন অমান্য নয়, অহিংস অসহযোগ নয়, একে আঘাত করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। তারা শক্তি প্রয়োগ করছে, আমরা পাল্টা শক্তি প্রয়োগ করব, বিতাড়িত করতে হবে, চলে যাবে, কখনো হয় না। তাই মনসা পুজো দিয়ে সাপকে দমনের যে পদ্ধতি, সাপকে তাড়ানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি নয় স্যার। সংগ্রাম করতে হবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী লাঠি দিয়ে সশস্ত্র লড়াই করে ভারত থেকে ব্রিটিশ সরকারকে তাড়াইতে হবে। এই হলো সুভাষের সঙ্গে গান্ধীজির মতবিরোধ। সুভাষ চান স্বাধীনতার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করা, সশস্ত্র লড়াই করা। এর জন্য ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে সুভাষ বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। পৃথিবীর ইতিহাস বলছে, সত্যের ইতিহাস বলছে, লড়াই সংগ্রাম ছাড়া দেশ স্বাধীন হয় না। আজকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে ভারত যে স্বাধীন হয়েছে, এটা কাদের স্বাধীনতা হয়েছে? এই স্বাধীনতা হচ্ছে মুষ্টিমেয় শিল্পপতিদের স্বাধীনতা, এই স্বাধীনতা হলো মুষ্টিমেয় জমিদারদের স্বাধীনতা, এই স্বাধীনতা হলো ভারতবর্ষের মুষ্টিমেয় শাসক শ্রেণীর স্বাধীনতা, আপামর জনসাধারণের স্বাধীনতা নয়। হ্যাঁ, বিদেশি শোষকরা শোষণ করত, বিদেশি শাসকরা অত্যাচার করত, সেই জায়গায় ভারতীয় শাসকরা অত্যাচার করছে। পার্থক্য এটাই হয়েছে। সুভাষ বসুর আদর্শ অনুযায়ী ভারত যদি স্বাধীনতা হতো, তাহলে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার স্বাদটা অন্য কিছু পেত। স্বাধীনতার স্বাদ কিন্তু পায়নি। আজও ভারতে বেকার সমস্যা বাড়ছে, আজও ভারতের নিরক্ষরতা আছে, আজও ভারতে বহু মানুষ, অসংখ্য মানুষ বনে জঙ্গলে বসবাস করছে, বহু মানুষ তারা তারা বাস্তুহারা, বহু মানুষ নিরন্ন ভুভুক্ষ। তাই সুভাষ বসু বলেছিলেন যে ঐক্যবদ্ধ হতে হবে, ভারতবর্ষের মানুষকে রক্ত দিতে হবে। ভারতবর্ষের মানুষ যতদিন ব্রিটিশ গভর্নমেন্টকে মেনে চলবে, যত দীর্ঘস্থায়ী হবে ব্রিটিশ শাসন, তত ভারতের গরিব মানুষ তারা গরিব হয়ে থাকবে। যারা অত্যাচারিত, নিপীড়িত, তারা লাগাতার ধারাবাহিকভাবে নিপীড়িত হতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে। তাই সুভাষ বসু বলেছিলেন জাতীয়তাবাদ, দেশপ্রেম কোন সম্প্রদায় ভিত্তিক নয়, কোন উপজাতি ভিত্তিক নয়, কোন কাস্ট ভিত্তিক নয়, সমগ্র ভারতবাসী একটা জাতির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম ইন্টারন্যাশনালি ভাবতে হবে, শুধু জাতীয় সংগ্রাম করলে হবে না, শুধু জাতীয়তাবোধ থাকলে হবে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা ভাবতে হবে। তার কারণ আমরা এটা জানি যে আজকের পৃথিবীতে যারা শোষণ করছে, পৃথিবীর যেসব রাষ্ট্র অ্যাগ্রেসিভ মানসিকতা দেখাচ্ছে,
আগ্রাসী মানসিকতা, আগ্রাসী নীতি, আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে এবং আগ্রাসী ভূমিকা পালন করছে বাস্তবে। সেসবগুলিকে দমন করতে গেলে কি করতে হবে? আন্তর্জাতিকভাবে দমন করতে হবে। সুভাষ বসু মনে করেছিলেন ভারতকে স্বাধীন করতে গেলে আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগাতে হবে, যেটা ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কাউন্ট ক্যাপুর কাজে লাগিয়েছিলেন এবং ইটালি ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু কংগ্রেস এবং গান্ধীজি এবং অন্যান্য নেতারা ভারতে, তারা এবং কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু ভারতীয়দের দ্বারাই ভারতকে স্বাধীন করতে হবে, এক্ষেত্রে বৈদেশিক কোনো সহযোগিতা দরকার নেই, বৈদেশিক সাহায্য দরকার নেই। তারা কিন্তু বিশেষ করে কমিউনিস্টরা শ্রমিক কৃষকদের সংগঠিত করার উপরে জোর দিয়েছিলেন। আর কংগ্রেস দলটাই ছিল মুষ্টিমেয় ধনিক শ্রেণীর দল, বুট পরা সুট পরা ভদ্রলোকদের দল, শিক্ষিত মানুষের দল। তাদের খেটে খাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না, শ্রমিকের সঙ্গে, কৃষকের সঙ্গে, অত্যাচারিত মানুষের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে কোনো বড় সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করা যায় না, সফল হয় না, ব্যর্থ হয়। সুভাষের নেতৃত্বে দানের পাওয়ার ব্যাপক ছিল, সুভাষের জনপ্রিয়তা ছিল, পপুলারিটি ছিল অনেক বেশি। গান্ধীজির পপুলারিটি ছিল, কিন্তু ওই যে গান্ধীজির পথ আর সুভাষের পথ হচ্ছে আলাদা। গান্ধীজির পথ মার খেলে আবার মার খাওয়ার সুযোগ দিতে হবে শত্রুপক্ষকে, আর সুভাষের পথ হলো মার খেলে মারের পরিবর্তে মার দিতে হবে, আঘাতের পাল্টা হিসাবে আঘাত করতে হবে, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। এই যে থিওরি, আঘাতের পাল্টা আঘাত, অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষ গর্জে উঠবে, মাথা উঁচু করবে, গোয়েন্দা, পুলিশ, মিলিটারি আঘাত করবে, তার উপনিবেশিক রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে তার পাল্টা আক্রমণ করবে ভারতবর্ষের দরিদ্র মানুষ। সুভাষ বসুর সঙ্গে কংগ্রেসের যে মতবিরোধ, সেটা কিন্তু চরমে উঠেছিল। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এত অল্প বয়সে সভাপতির দায়িত্ব পাওয়া, এটা কংগ্রেসের বহু নেতা পছন্দ করেননি। এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতো অবস্থা। হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়ে তিনি ওয়ার্কিং কমিটির নেতৃত্বে যে তিনি ভারতে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা গঠিত হবে, সেখানে একটা ডিক্টেটরশিপ একটা ব্যাপার ছিল রাষ্ট্রীয় ব্যবস্থা। আমি পরে এ নিয়ে একটা ভিডিও করব। তো তাতে কংগ্রেস কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। কংগ্রেসের নেতা বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, যার ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু ভারত সরকার তৈরি করেছে, এদের তৈরি করতে পারে স্ট্যাচু, কিন্তু সুভাষের ভাগ্যে ইতিহাসের পাতায় স্থান হয় না। কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার। আমরা মনে করি যে কেন্দ্র খারাপ রাজ্য ভালো, রাজ্য খারাপ কেন্দ্র ভালো। এ কথা ঠিক না, কিন্তু চুলচেরা হিসাব করলে দেখা যাবে যে সব সরকারের এক জায়গায় অবস্থান ও রসুনের কোয়ার মতো। তাই যাই হোক, রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, এনারা কত ক্ষমতা লোভী তা আলোচনার মধ্যে দিয়ে পাওয়া যায়। সর্দার বল্লভভাই প্যাটেল, তার কি ভূমিকা? 1946 সালে নৌবাহিনীর সশস্ত্র লড়াইকে সমর্থন করেননি, উপহাস করেছেন।
নৌবাহিনীর লড়াইকে ব্যঙ্গ করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। কেন? সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারত যদি স্বাধীন হয়ে যায়, তাহলে এই ভারতের শাসনভার কৃষকদের হাতে, শ্রমিকদের হাতে, খেটে খাওয়া মানুষের হাতে চলে যেতে পারে। সুভাষের আদর্শ এদের মধ্যে আছে। তাই তাই কিন্তু এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। গান্ধীজি জাতির জনক, তিনিও কিন্তু সশস্ত্র লড়াইকে প্রত্যাখ্যান করেছেন, উপহাস করেছেন। তাদের মাথা ব্যথা হয়নি। 1946 সালের দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, দাঙ্গাতে উদ্বাস্তু সমস্যা হচ্ছে। তারা দেশ ভাগাভাগি নিয়ে ব্যস্ত, গদিতে বসার জন্য ব্যস্ত। বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালনী, যাদের ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ। ওই যে তোমরা বলো যে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান জনক বলে। ডক্টর বি আর আম্বেদকর বলেছেন যে আমি রাজেন্দ্র প্রসাদ এবং বল্লভভাই প্যাটেল এবং 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 জওহরলাল নেহরু, এরা কজন নেতা, এরা যা বলেছে আমি তাই লিখেছি। তাই তাই রাজ্যসভার সদস্য হিসাবে ডক্টর বি আর আম্বেদকর 1950 সালে অধিবেশনে বলেছিলেন ভারতের সংবিধানকে জ্বালিয়ে দেওয়া দরকার, পুড়িয়ে দেওয়া দরকার। ক্ষোভের সঙ্গে বলেছিলেন। কেন বলেছিলেন? তাকে সংবিধানের খসড়া কমিটির সভাপতি রাখা হয়েছিল, কিন্তু সংবিধান রচনার ক্ষেত্রে তার যে পার্সোনালিটি, তার যে চিন্তাধারা, তার বহিঃপ্রকাশ সংবিধানের মধ্যে স্থান পায়নি। যা বলেছেন তাই আমি টুকেছি। তাই এই সংবিধানকে চালিয়ে দেওয়া দরকার, এই সংবিধানকে পুড়িয়ে দেওয়া দরকার। একটা দারুণ ইনফরমেশন কিন্তু তোমরা একটা জেনে রাখো। তাহলে সুভাষ বসুর সঙ্গে কংগ্রেসের নেতাদের মতবিরোধ, হরিপুরা কংগ্রেসে সভাপতির পদকে তারা কিন্তু মেনে নিতে পারেননি। তারপর গান্ধীজি আচ্ছা, সুভাষের এগেনস্টে যে প্রার্থী ছিল, সেই প্রার্থী হলো সীতারামাইয়া, পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া সুভাষের বিপক্ষে কংগ্রেসের মধ্যেই আর কি তার এগেনস্টে ভোটে দাঁড়িয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতির পদে। তাতে সীতারামাইয়ার পরাজয় ঘটে। গান্ধীজি দুঃখের সঙ্গে বলেছিলেন, কি বলেছিলেন? সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়, আমার পরাজয়। আমি পরাজিত হলাম সুভাষ বসুর কাছে। এইভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর 1939 সালে পরের বছর আবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতির পদে নির্বাচন হয়। ত্রিপুরী কংগ্রেসেও আবার সুভাষ বসু সভাপতি হয়েছিলেন। এখানে সভাপতি হলে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা রাজেন্দ্র প্রসাদ, এরা গ্রুপ তৈরি করলে বললেন যে সুভাষ যদি সভাপতির পদে থাকে তাহলে আমরা কংগ্রেস ত্যাগ করব। তখন সুভাষ বসু দ্বিতীয়বার 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতির পদ তিনি ছেড়ে দিলেন। সুভাষ ক্ষমতা লোভী নয়, সুভাষ ত্যাগী, সুভাষ দেশকে স্বাধীন করতে চায়। প্রয়োজন হলে বিদেশি শক্তি সাহায্য নিতে হবে। সুভাষ বসু তার অভিজ্ঞতায় দেখেছেন যে ভারতবর্ষকে ভারতবাসীর মধ্য দিয়ে যদিও স্বাধীন করা যায় ভারতবর্ষে, কিন্তু ভারতের জাতীয় নেতৃত্ব কিন্তু হতে দেবে না। ভারতের জাতীয় নেতৃত্ব তারা তাদের সুবিধাবাদ, তাদের সুযোগ সুবিধা, কায়েমি স্বার্থ কিভাবে প্রতিষ্ঠিত হবে, যেখানে ব্রিটিশ সরকারের কায়েমি স্বার্থ আছে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী কায়েমি স্বার্থকে উচ্ছেদ করে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের ইন্টারেস্টকে দেখতে হবে। যেখানে নিজেদের লাভালাভের ব্যাপার, তারা কি দেশ স্বাধীন করতে পারে? যেখানে ব্যক্তিগত মান সম্মান,
ওই যে বৈষ্ণব ধর্ম, নাম যশ খ্যাতি সুকুরি বিষ্টা, বৈষ্ণব ধর্মের কথা। তৃণ হতে দীনতর সেই বৈষ্ণব হয়, কিন্তু এখানে তৃণের মতো ভূমিকা নেবেন না সুভাষ বসু। নাম যশ খ্যাতি আমার চাই না, কিন্তু অন্যান্য নেতারা নাম যশ খ্যাতি চান, তারা ক্ষমতা চান, তারা নিজেদের স্বার্থ পূরণ করতে চান। যেই দেশ থেকে ব্রিটিশ সরকার পালিয়ে যাবে বা পালিয়ে গিয়েছে, তাড়িয়ে দিতে পারেনি তারা। তো ত্রিপুরী কংগ্রেসের সভাপতির পদ থেকে তিনি ছেড়ে একটা নতুন দল করলেন, ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক দল গঠন করে তিনি পরিকল্পনা নিলেন যে দেশের স্বাধীনতার জন্য লড়াই শুরু করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। সুভাষ বসুর আত্মবিশ্বাস ছিল যে ভারতবর্ষের শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, বুদ্ধিজীবী নেতৃত্ব দানকারী ব্যক্তি তাদের সংখ্যা কম। সুতরাং বুদ্ধিজীবী নেতৃত্ব দানকারী কংগ্রেসে যারা নেতা আছেন, যারা আমার বিপক্ষে, তাদের বেড়াকে টপকাতে হবে, টপকিয়ে সাধারণ মানুষের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। এই জন্য তিনি কংগ্রেসের মধ্যেই আরেকটা পার্টি তৈরি করলেন, ফরওয়ার্ড ব্লক। আমি আগেই বলেছি, কংগ্রেসের মধ্যেই একাধিকবার মতবিরোধের কারণে, নেতৃত্বের মধ্যে মতবিরোধের কারণে বা মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা পথকে কেন্দ্র করে মানে একটা গ্রুপ তৈরি হয়েছে। সেসব গ্রুপ কিন্তু একটা পার্টি করেছে, যেমন স্বরাজ্য দল, যেমন সিএসপি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তেমনি ভাবে সুভাষ বসু একটা দল করলেন, ফরওয়ার্ড ব্লক। আপসহীন সংগ্রাম করবে, দেশকে স্বাধীন করবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যুদ্ধ করে লড়াই করে পরাজিত করতে হবে। সুভাষ বসু দেখলেন যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার, যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেছে। 1919 সালে প্রথম মহাযুদ্ধের পর প্যারিসের শান্তি বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়েছিল, ভার্সাই চুক্তি করে জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং মিত্র শক্তির দেশগুলো নিজেরা স্বার্থ সিদ্ধি করবার জন্য যেভাবে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করেছিল, তাতে কিন্তু আর একবার যুদ্ধ হবে সেটা বোঝাই গিয়েছিল। ভার্সাই চুক্তির মধ্যেই দ্বিতীয় মহাযুদ্ধের বীজ নিহিত ছিল, প্যারিসের সেটেলমেন্টের মধ্যেই দ্বিতীয় মহাযুদ্ধের বীজ নিহিত ছিল। ফ্রান্স যে চুক্তি মিত্র শক্তিকে কাজে লাগিয়ে জার্মানির উপর চাপিয়ে দিয়েছিল, তাতে ফ্রান্স 1920 থেকে 1939, এই 20 বছর একটি রাতও ফ্রান্স কিন্তু ঘুমাতে পারেনি। এটা সুভাষ বসু বুঝতে পেরেছিলেন। হিটলার দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করে দিলেন 1939 সালে 3 সেপ্টেম্বর। দ্বিতীয় মহাযুদ্ধের আগে তিনটি শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে, তিনটি আদর্শ আন্তর্জাতিক ক্ষেত্রে। এক, উদারনীতি গণতান্ত্রিক দেশ ফ্রান্স, ইংল্যান্ড, উদারনীতিক গণতান্ত্রিক দেশ, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন, সরকার গঠন, গণতান্ত্রিক ব্যবস্থা। অন্যদিকে পুঁজিবাদের বিকৃত রূপ ধারণ করেছে, ক্যাপিটালিজমে বিকৃত রূপ ধারণ করেছে, যার ফলে জার্মানিতে বিকৃত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং ভার্সাই চুক্তির প্রতিশোধ নেওয়ার স্পৃহা হিটলারের মধ্যে জন্মিয়েছিল, যিনি মেইন ক্যাম্প তৈরি করেছিলেন, জেল খেটেছেন। মেইন ক্যাম্প মাই স্ট্রাগল, ইংরেজি বই, আমার সংগ্রাম বাংলা, 9 লক্ষ কপি জনগণের মধ্যে বিতরণ করে জার্মান জাতিকে চাঙ্গা করতে পেরেছিলেন। এর ফলে নাৎসিবাদ তৈরি হয়েছে, নাজি পার্টি তৈরি করেছেন তিনি। এবং ইটালির যে শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, ওটাও একনায়কতান্ত্রিক,
জার্মানির একনায়কতান্ত্রিক, ইটালিরও একনায়কতান্ত্রিক শাসন। জাপান মিলিটারি গভর্নমেন্ট, সামরিক নেতা ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী মিস্টার তোজো। এই মিস্টার তোজো জাপানের প্রধানমন্ত্রী, হিটলার জার্মানির রাষ্ট্রনায়ক, একনায়ক, মুসোলিনি ইটালির রাষ্ট্রনায়ক। এই তিন শক্তি অক্ষ শক্তি জোট। অক্ষ শক্তি হলো যে পক্ষ যুদ্ধ বাধায় তাকে বলে অক্ষ শক্তি বা শত্রু পক্ষ। এটা কিন্তু প্রবল ভয়ঙ্কর শক্তি। ফ্যাসিবাদ নাসিবাদকে জীবনের আদর্শগত ভাবে এটাকে সুভাষ সমর্থন করেননি, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে এই এই নাৎসি শক্তির সাহায্য নিতে, এই ফ্যাসিস্ট শক্তির সাহায্য নিতে। তাই কংগ্রেস, কমিউনিস্ট পার্টি তাকে নাৎসিবাদী, ফ্যাসিবাদী বলে অভিহিত করেছেন। তাতেও কিন্তু জনগণ তার প্রতি বীতশ্রদ্ধ হয়নি, জনগণ তাকে শ্রদ্ধা করে। কংগ্রেস পার্টি ত্রিপুরী কংগ্রেসের যখন সভাপতি ত্যাগ করলেন এবং তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন যে বিদেশি সাহায্য নিয়েই ভারতকে স্বাধীন করতে হবে, ভারতের যে পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি কাজে লাগাতে হবে, তাতে ভারত স্বাধীন হতে পারবে, সেই জন্য কংগ্রেস দল বিরোধী কার্যকলাপের এক্সকিউজ দেখিয়ে, দল বিরোধী কার্যকলাপের অজুহাতে সুভাষকে বহিষ্কার করেছিলেন। ত্রিপুরী কংগ্রেসে তিনি পদত্যাগ করেছেন কখন? বহিষ্কারের আগে পদত্যাগ করেছে, কিন্তু দলে ছিলেন, ওয়ার্কিং কমিটির সভাপতি পদ থেকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দলে তো ছিলেন। কিন্তু দলের মধ্যে একটা শাখা তৈরি করে সুভাষ বসু কি দল গঠন করেছিলেন? তিনি হলেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। যাই হোক, সুভাষ বসুকে প্যাচে ফেলার চেষ্টা কংগ্রেসের অন্যান্য নেতাদের, জওহরলাল নেহরু ভূমিকা প্রথমে সহকর্মী হিসাবে সুভাষের প্রতি যে মনোভাব ছিল, পরবর্তীকালে জওহরলাল নেহরু সুভাষকে দেখতে পারেননি। আদর্শগত সংঘাত, তিনিও গান্ধীজির আদর্শকে সমর্থন করেছিলেন। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তি। যাই হোক, সুভাষ বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক সশস্ত্র লড়াই শুরু করে দিলেন। রেল লাইন উপড়ে ফেলা, অফিস আদালতকে অ্যাটাক করা, পথ অবরোধ করা, ব্রিটিশের বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ করা। কিন্তু কিন্তু সুভাষ বসু এগিয়ে যান। 1940 সালে 25শে মে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দলের নেতৃত্বে 1940 সালে 25শে মে নবাব সিরাজদৌল্লা দিবস পালন করার নির্দেশ দিলেন। নবাব সিরাজদৌল্লা দিবস পালন এবং কলকাতা হলওয়েল মনুমেন্ট ভেঙে গুড়িয়ে দেয়। সংগ্রাম শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম সুভাষকে সংগ্রাম আরো ব্যাপকতর ভাবে শুরু হবে। সুভাষকে আটক করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পুলিশ। 2 জুলাই আটক করে 1940 সালে। মান্দালায় জেলে তাকে আটকে রাখা হয়। জেলে তাকে খাবার দেওয়া হতো না, মানসিক নির্যাতন করা হতো, তাকে দুর্বল করে দেওয়া হতো। কিন্তু সুভাষ মানসিক দিক থেকে দৃঢ় ছিলেন। সে স্বাস্থ্য খারাপ হতে লাগলো, এটাও সুভাষের পরিকল্পিত ভাবে স্বাস্থ্য খারাপ করা, খেতেন না। তারপরে তার স্বাস্থ্যের অবনতির কারণে কলকাতা এলগিন রোডের বাড়িতে
বন্দি করে রাখে, গৃহবন্দী করে রাখে, পুলিশ পাহারা চারিদিকে। সুভাষ বসু সবই পরিকল্পিত ভাবে। সুভাষ বসু 1941 সালে 17 জানুয়ারি মারাঠা বীর শিবাজির মতো মৌলভী জিয়াউদ্দিনের ছদ্মবেশে মৌলভী জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি তিনি লখনৌতে চলে যান। ওখান থেকে ট্রেনে চড়ে তিনি ছদ্মবেশে চলে যান লাহোর অতিক্রম করে তিনি রাশিয়ায় যান, স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। রাশিয়ার স্ট্যালিনের সঙ্গে যখন দেখা করেন, এর মধ্যে হিটলারের বাহিনী রাশিয়া আক্রমণ করেন। রাশিয়ার স্ট্যালিন এবং হিটলারের মধ্যে 1939 সালে অনাক্রমণ চুক্তি হয়েছিল। স্ট্যালিনের কাছে বড় সমস্যা ছিল, সোভিয়েত রাশিয়া হলো সমাজতান্ত্রিক দেশ তখন, তাই সমাজতন্ত্রের কে ধ্বংস করবে ফ্যাসিবাদ নাৎসিবাদী শক্তি, সমাজতন্ত্রকে ধ্বংস করবে উদারনীতি গণতান্ত্রিক সরকার ইংল্যান্ড ফ্রান্স। সুতরাং তার এই মুহূর্তে দুটি শক্তি, এই যে তিনটি আদর্শ, ফ্যাসিবাদ নাৎসিবাদ সামরিকবাদ একদিকে, ডিক্টেটরশিপ শাসন অন্যদিকে, ডেমোক্রেটিক সিস্টেম ইংল্যান্ড আমেরিকা প্রভৃতি দেশে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা। মার্ক্সবাদ লেনিনবাদ ফ্যাসিবাদ নাৎসিবাদকে সমর্থন করে না। মার্ক্সবাদ লেনিনবাদ উদারনীতি গণতন্ত্রকে সমর্থন করে না। উদারনীতি গণতন্ত্র ফ্যাসিবাদ নাৎসিবাদকে সমর্থন করে না। উদারনীতি গণতন্ত্র তোমার সমাজতন্ত্রকে সমর্থন করে না। আবার সমাজতন্ত্র, তাহলে প্রত্যেকটা আদর্শের দুটো করে সূত্র। এরকম একটা পরিস্থিতিতে সুভাষকে সহযোগিতা করতে স্ট্যালিন রাজি হলেন না। স্ট্যালিনের সহযোগিতা তিনি আশা করেছিলেন, তার কারণ সুভাষের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শ ছিল। আমি আগেই বলেছি, ধনী আর গরিবের মধ্যে সংঘাত অনিবার্য, এটা সুভাষ বলেছিলেন, সুভাষের আদর্শে ছিল। শ্রমিক আর পুঁজিপতির মধ্যে বিরোধ থাকবেই, তার কারণ তাদের স্বার্থ পরস্পর বিরোধী। জমিদার এবং কৃষকের মধ্যে সংঘাত থাকবে, বিরোধ থাকবে, তার কারণ জমিদার এবং কৃষকের স্বার্থ এক নয়। তারপর সুভাষচন্দ্র বসু এত বারবার ছদ্মবেশ পাল্টিয়ে তিনি রাশিয়ায় গিয়েছিলেন স্ট্যালিনের সহযোগিতা পাবে আশা করে, কিন্তু সেটা সম্ভব হলো না। এইবার তিনি জার্মানিতে গেলেন, হিটলারের সঙ্গে দেখা করলেন। হিটলারের সঙ্গে তখন হিটলার ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব, পৃথিবীতে ভয়ঙ্কর ব্যক্তিত্ব। একটুখানি বলি, ভয়ঙ্কর ব্যক্তিত্ব মানে কি? যিনি জার্মানির একজন সাধারণ সৈনিক ছিলেন। জার্মানির পক্ষে তিনি মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জার্মানি পরাজয় হয়েছে প্রথম মহাযুদ্ধে, জার্মানির উপর শাস্তি হয়েছে। ভার্সাই চুক্তি 230 পাতার চুক্তি, অন্যায্য সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে। জার্মানি সার্বভৌমত্ব, জার্মানির রাষ্ট্রটাই উঠে গেল এরকম চুক্তি। সেটাকে কিন্তু হিটলার মেনে নিতে পারেননি, প্রতিবাদ করেছিলেন উইমার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একজন সাধারণ সৈনিক হিসেবে। তারপর সেনাপ্রধানের নেতৃত্বে 1922 সালে তিনি উইমার গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের পরিকল্পনা নেন। তার এই ষড়যন্ত্র ধরা পড়ে যায়, উইমার গণতান্ত্রিক সরকার তাকে জেলে আটকে রাখে। 1925 সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন, আর জেল থেকেই জার্মানিকে স্বাধীন করবার জন্য, ভার্সাই চুক্তিকে অমান্য করবার জন্য, জার্মানি জাতির প্রতি যে অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছে মিত্রশক্তির, তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নিলেন এবং একটা বই লিখলেন, মেন ক্যাম্প
এর ইংরেজি হলো মাই স্ট্রাগল, আর এর বাংলা হলো আমার সংগ্রাম। 1925 সালে জেল থেকে মুক্তি পেয়ে এই বইটা ছাপিয়ে 9 লক্ষ কপি ছাপিয়ে জনগণের মধ্যে বিতরণ করে। জার্মান জাতি এতে স্তম্ভিত হয়, অবাক হয়, এবং ভাষায় চুক্তির প্রতিশোধ নেওয়ার জন্য জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়। জার্মান জাতির গায়ের রক্ত টকবক করে ফুটে ওঠে, গায়ের লোম শিউরে ওঠে, গায়ের গায়ের ত্বক কাঁচা দিয়ে ওঠে এই বই পড়ে। এমনই ব্যক্তিত্ব তিনি। 1933 নির্বাচনে ক্ষমতায় আসেন। সংখ্যাগরিষ্ঠতার অভাব ছিল, তিনি কমিউনিস্টদের দোষ চাপিয়ে দিয়েছিলেন। আইনসভাতে নিজেরা আগুন ধরিয়ে দিয়ে কমিউনিস্টদের দোষ দিয়ে কমিউনিস্টদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। 1934 হিন্ডেনবার্গ চ্যান্সেলর জার্মানির মারা যান। এই চ্যান্সেলর পদ আর প্রধানমন্ত্রীর পদ এক করে তিনি একটা পদ তৈরি করে ডিক্টেটরশিপ, একনায়কের পদ। এবং 34 থেকে 39 এই সময়ের মধ্যে জার্মানি সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বিশাল শক্তিশালী, রাজনৈতিক দিক থেকে বিশাল শক্তিশালী। ইংল্যান্ড ভয় পাচ্ছে, ফ্রান্স ভয় কাঁপছে থরথর করে। ফ্রান্স ইংল্যান্ডের সহযোগিতা নিয়ে আক্রমণ করবার উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু ইংল্যান্ড সাপোর্ট করেনি। আবিসিনিয়া দখল করে নিয়েছেন হিটলার মুসোলিনি 1936 সালে। রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি জোট গঠন করেছে। ফ্রান্স হিটলারকে তোষামোদ করবার জন্য এবং ইংল্যান্ড হিটলারকে সন্তুষ্ট করবার জন্য 1938 সালে মিউনিখে মিটিং করেছে এবং চুক্তি করেছে, কিন্তু হিটলার তাতে কোনো কিছুই ভুলেননি। এই হলো হিটলার, ভয়ঙ্কর। আমেরিকা তার বিদেশ নীতিতে আইসোলেশন পলিসি নিয়েছিল, বিশ্ব রাজনীতির সঙ্গে নিজেকে ধরাবে না। তাহলে সেই রকম একটা পরিস্থিতি, সেই ব্যক্তির সঙ্গে দেখা করা, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল। তবুও সুভাষের ব্যক্তিত্ব একটা বিশাল ব্যক্তিত্ব, সাহসিকতা, তার মনোবল অত্যন্ত বেশি। এবার বার্লিনে তিনি স্টালিনের সঙ্গে আলোচনায় যখন সফল হলেন না, তিনি চলে গেলেন বার্লিনে 1941 সালে বার্লিনে। কিন্তু 1941 সালে 26শে জানুয়ারি, এই যে মাঝের দিনগুলোতে ব্রিটিশ গোয়েন্দা টের পায়নি। সুভাষ বারবার ছদ্মবেশ চেঞ্জ করেছিলেন। এখানে মনে রাখবা যে ভিয়েতনাম যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ করেছিলেন ডক্টর হোচিমিন ভিয়েতনামকে স্বাধীন করবার জন্য। বিয়েন ফুর যুদ্ধে 1954 সালে ভিয়েতনাম স্বাধীনতা পায়। ভিয়েতনামের একটা অংশ স্বাধীনতা পায়, আরেকটা অংশের জন্য আমেরিকার সঙ্গে 1955 থেকে 1975 20 বছর যুদ্ধ করে ভিয়েতনামকে ঐক্যবদ্ধ করেছে ডক্টর হোচিমিন। এই ব্যক্তি 11 বার ছদ্মবেশ ধারণ করেছে, 11 বার নাম পাল্টিয়েছে। সুভাষ বসুকে অনেকবার নাম পাল্টাতে হয়েছে, তাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ গোয়েন্দারা তার টের পায়নি। তারপরে ব্রিটিশ গোয়েন্দা বুঝতে পারে, যখন সেফ জোনে চলে গেছে সুভাষ বসু, তোমার হিটলারের দেশে বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, সেই হিটলারের সঙ্গে তিনি দেখা করেন। সুভাষচন্দ্র বসুকে হিটলার সাহায্য করতে রাজি হন, কিন্তু প্রথমে হিটলার সুভাষকে ব্যবহার করবার চেষ্টা করেছিলেন জার্মানির স্বার্থে, কিন্তু হিটলার বলেছিলেন, সুভাষ বসু বলেছিলেন, যদি আপনি আমাকে আপনার দেশের স্বার্থে ব্যবহার করেন তাহলে ভুল করছেন। এই ভয়ঙ্কর পদক্ষেপ আপনি নিচ্ছেন, আমি দেশ থেকে এসেছি ভারতকে স্বাধীন করবার জন্য, আপনি যদি আমাকে ব্যবহার করবার চেষ্টা করেন তাহলে আমি সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমি প্রয়োজনে আবার দেশে ফিরে গিয়ে
দেশ থেকেই স্বাধীনতার লড়াই শুরু করব। অদম্য সাহস, অদম্য পরিকল্পনা সুভাষের, ভাবতে আমাদের গায়ে কাটা দেয়। তারপর সুভাষ বসু কি হলো, সুভাষ বসুর এই বক্তব্যে হিটলার নমনীয় মনোভাব গ্রহণ করলেন। হিটলার, দেখো, হিটলারের নাৎসিবাদ, মুসলিনের ফ্যাসিবাদ, এটা সুভাষের কাছে সমর্থনযোগ্য নয়। ভারতের জাতীয় কংগ্রেস গালাগালি করছে, ভারতের কমিউনিস্ট পার্টি গালাগালি করছে ফ্যাসিবাদী, নাৎসিবাদী, কিন্তু আসলে সুভাষ বসু ফ্যাসিবাদী, নাৎসিবাদী নয়। সুভাষ বসু ব্যক্তিগত স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, বিচার বিভাগের স্বাধীনতা, এই ধরনের শাসনের পরিকল্পনা তিনি যখন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তার রাষ্ট্রীয় যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে ছিল। তাহলে তাকে ডিক্টেটর বলা, ফ্যাসিস্ট বলা, নাজি, ফ্যাসিস্ট বলা, নাজিস্ট বলা, এটা কিন্তু ঠিক নয়। নিরপেক্ষ বিচারে এটা ভুল। তখন হিটলার সুভাষ বসুকে সাহায্য করার কথা বললেন, স্বাধীনভাবে ভারত কেন্দ্র প্রতিষ্ঠা করতে দেব তোমাকে। হিটলার বললেন যে স্বাধীনভাবে ভারত কেন্দ্র প্রতিষ্ঠা করো। হিটলার যেসব সেনা, ভারতীয়দের সেনা যারা ব্রিটিশ সরকারের চামচাগিরি করত, ব্রিটিশ সেনা যারা, তারা তো ওই হিটলারের বাহিনীর সঙ্গে ইংল্যান্ডের পক্ষে যুদ্ধ করছে, তো হিটলারের বাহিনী তাদেরকে আটক করেছিল। সেই সেনাদের ফিরিয়ে দিল সুভাষ বসুকে হিটলার, এবং তাহলে সেই সেনা নিয়ে সুভাষ বসু আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন। তার আর একটা সংগঠন আমরা বলবো যে মানে রাজবাড়ী বসু আজাদ হিন্দ বাহিনী, সুভাষও কিন্তু এই বাহিনী আগে থেকেই তৈরি করেছিলেন হিটলারের দেশে, জার্মানিতে। বেতার কেন্দ্র স্থাপন, সেখান থেকে সুভাষ বসু ভাষণ দিতে পারবেন। আর এই বেতার কেন্দ্র স্থাপন, স্বাধীন ভারত কেন্দ্র প্রতিষ্ঠা, স্বাধীন ভারত কেন্দ্র প্রতিষ্ঠা, এটা হিটলার বললেন যে আমি মেনে নেব। এই দাবিগুলো ভাবে আর সুভাষের মাসিক ভাতা, অর্থাৎ তার টিমের যে খাওয়া দাওয়া, ভরণ পোষণ, সেটা কিন্তু হিটলার মেনে নিলেন। হিটলার অবাক হয়ে গিয়েছিলেন। হিটলার প্রথমে বুঝতে পারেননি যে সুভাষের এত ব্যক্তিত্ব। এবার সুভাষ গর্জে উঠলেন জার্মানি থেকে, এবং মাসিক ভাতা পেলেন। ইন্ডিয়া যুদ্ধপতিদের নিয়ে তিনি বাহিনী করলেন ৩৫০০, ৩৫০০ আজাদ হিন্দ ফৌজের বাহিনী। জার্মান অফিসাররা, সেনানায়করা এদের প্রশিক্ষণ দিতে লাগলেন। তাহলে স্বাধীন ভারতের কেন্দ্র স্থাপিত হলো, বৈদেশিক প্রচার এখান থেকে হলো। আর সুভাষ বসু একটা বাণী, একটা জয় হিন্দ শুভেচ্ছা বিনিময়, অভিবাদন, কাউকে কথা বলবে, সুভাষের বাহিনী জয় হিন্দ বলে সম্বোধন করবে, অভিবাদন করবেন, জয় হিন্দ। আর তাহলে কি হবে, এর মধ্য দিয়ে একটা গভীর সম্পর্ক গড়ে উঠবে মানুষে মানুষে, তার বাহিনীর মধ্যে। দেখো, ব্রিটেন হলো শত্রু দেশ। সুভাষের ইডিওলজি, শত্রুর শত্রু আমার মিত্র। এই কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে লেখা আছে, শত্রুর শত্রু আমার মিত্র। প্রতিবেশী আমার শত্রুর রাষ্ট্র, তার যে শত্রু সে আমার বন্ধু হবে। এটা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই চলনসই নীতি। এই নীতিটা সুভাষ বসু গ্রহণ করেছিলেন। ব্রিটেন একটা ভুল, ব্রিটেন শত্রু জার্মানি সংগ্রামকে হেল্প করছে, এটা তিনি মনে করেছিলেন। কিন্তু হিটলার, সুভাষচন্দ্র বসু এটা মনে করেছিলেন এবং বলেছিলেন যে
জার্মানির জাতীয়তাবাদ আর ভারতীয় জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে। জার্মানির জাতীয়তাবাদ, দেখো, সুভাষচন্দ্রের মধ্যে বিবেকানন্দের প্রভাব ছিল। ভারতীয় জাতীয়তাবাদ হচ্ছে উন্নত জাতীয়তাবাদ, দেশকে ভালোবাসা তেমনি বিশ্বকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, তার পাশাপাশি বিশ্বের মানুষকে ভালোবাসা, দেশপ্রেম, বিশ্বপ্রেম জাতীয়তাবাদের মূল কথা। কিন্তু জার্মানির জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদ, জার্মান জাতি শ্রেষ্ঠ জাতি, এটাকে সুভাষ বসু প্রত্যাখ্যান করেছিলেন। জার্মান জাতীয়তাবাদ হচ্ছে স্বার্থপর জাতীয়তাবাদ, জার্মান জাতীয়তাবাদ হচ্ছে সংকীর্ণ জাতীয়তাবাদ, জার্মান জাতীয়তাবাদ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। কিন্তু ভারতীয় সেনাদের অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ কিন্তু ফ্যাসিবাদের মতো, নাৎসিবাদের মতো জাতীয়তাবাদ নয়। ফ্যাসিবাদ হচ্ছে ইতালির জাতীয়তাবাদ, উনিও উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন। যাই হোক, এই ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম সুভাষের ভারতের জন্য লড়াইয়ের যে ইতিহাস, সংগ্রামের যে আদর্শ, সেগুলো আমরা পর্যায়ক্রমে তুলে ধরলাম। আমরা 1943 সালে আমরা দেখব জার্মানি থেকে তিনি জার্মানির আদর্শকে প্রত্যাখ্যান করেছেন, তিনি জাপানে গিয়েছেন। জার্মানি শেষ পর্যন্ত যুদ্ধে ইংল্যান্ডের কাছে দুর্বল হয়ে পড়ছে, ইংল্যান্ডের কাছে বা মিত্রশক্তির কাছে জার্মানি হেরে যাচ্ছে। তারপরে জাপানে গমন, এখান থেকে পরের ভিডিও আমি আলোচনা